হ্যালো ফ্রেন্ডস, হাজির হয়ে গিয়েছি আরও একটি সুন্দর নতুন চাইনিজ ড্রামার গল্প নিয়ে। আশা করছি এই গল্পটি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আমার করা এক্সপ্লেন ভিডিওগুলো তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, সাথে ভিডিওতে একটি লাইক দিও। ড্রামাটির শুরুতেই আমরা এখানে ফিমেল লিড সেন্সিকে দেখতে পাই, যে কিনা এখানে ইউ এর সাথে ছিল আর বলতে থাকে যে জিনের কাছ থেকে ধোঁকা খাওয়ার পর আমি এখানে প্লে বয় ইউ এর সাথে বিয়ে করে নিয়েছি। সেন্সি এখানে ইউ এর কাছ থেকে ম্যারিড সার্টিফিকেট চাইছিল। ইউ বলে যে কেন এটা চাইছো, এটা নেওয়ার পর তুমি আমাকে ডিভোর্স দেবে। আর জোর করে তো এখানে চেন্সিকে কিস করে নিয়েছিল। এরপরে চেন্সিকে বলতে থাকে যে তুমি হয়তোবা ভুলে গিয়েছো আমরা দুজনে ম্যারিড, আর তুমি এটা ভেবো না যে আমরা দুজনে ম্যারিড হয়েছি শুধুমাত্র নাটক করার জন্য। তুমি আমার সাথে রিয়েল কাপল হয়েই থাকবে। আর তোমাকে কখনো জিন কি এরকম ভাবে কিস করেছে? তখন চেন্সি তার অতীতে কিছু কথা মনে করতে থাকে, যেখানে সে যখন জিনের সাথে দেখা করতে এসেছিল দেখতে পায় জিন তো তার কাজিনের সাথে এখানে রোম্যান্স করছে। চ্যান্সি এটা দেখে অনেকটাই শকড হয়েছিল। আর এরপর এসে জিনকে বলতে থাকে তাহলে তুমি এখন এখানে আমার কাছে কিছু এক্সপ্লেন করতে চাও না? জিন বলে যে কি এক্সপ্লেন করব, তুমি তো নিজের চোখেই দেখেছো আমি এখানে তোমার সিস্টারের সাথে রোম্যান্স করছি, তাই আর কোনো কিছু এক্সপ্লেন করার দরকারই নেই। এরপর ইউ তাকে ম্যারিজ সার্টিফিকেট দিয়ে দিয়েছিল, কিন্তু বলেছিল যে ডিভোর্স দেওয়ার কথা তো ভাববেও না। আর চ্যান্সি বলে ঠিক আছে, আমি কখনোই তোমাকে ডিভোর্স দেবো না, আর আমি জানি যে আমি তোমার ওয়াইফ। আর এরপর এসে ওখান থেকে চলে গিয়েছিল। চেন্সি যখন তার নিজের ফ্ল্যাটে এসেছিল তখন ওখানে আগে থেকে জিন তার জন্য অপেক্ষা করছিল। চেন্সি তাকে বলতে থাকে যে তুমি কেন আমার এখানে এসেছো, আর এটা তো আমার ফ্ল্যাট, তাহলে তুমি কি করছো? জিন তাকে এখানে অনেকটা বেশি হার্ড করে ধরে নিয়েছিল আর বলতে থাকে যে তোমার কি হয়েছে, তুমি তো আমার ওমেন ছিলে। চেন্সি বলে আমি কখনোই তোমার ওমেন ছিলাম না আর এখনো নেই। তো জিন বলতে থাকে যে এর আবার কি হয়েছে, আমার সাথে এরকম ভাবে কেন কথা বলছে? বলে যে এটা আমার ফ্ল্যাট, তাই আমি এখানে এসেছি। চেন্সি বলে ভুলে যেও না এই পুরো ফ্ল্যাটটি আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি, তাই এখানে তোমার কোনো অধিকার নেই, আর নেক্সট টাইম কখনোই আমার ফ্ল্যাটে আসবে না। এইসব শুনে জিন অনেকটা অবাক হয়ে যাচ্ছিল। চেন্সি জিনকে বলে যে দেখো আর কখনোই আমার কাছে আসবে না, আমি আর এখন তোমার ওমেন নেই, আমি এখন ইউ এর ওমেন হয়ে গিয়েছি, কারণ আমরা দুজনে ম্যারিড করে নিয়েছি। জিন এটা বিশ্বাস করছিল না, এই জন্য চেন্সি তখন তাকে ম্যারিজ সার্টিফিকেট দেখিয়ে দেয় আর বলে যে এখন তো তোমার বিশ্বাস হচ্ছে। জিন বলে যে আমিও দেখে নেব যে এই শহরে কে রয়েছে যে আমার ও ম্যানকে বিয়ে করতে পারে। চেন্সি বলে এই শহরে কিছু ম্যানেজার রয়েছে যারা কিনা তোমাকেও টক্কর দিতে পারে, আর ইউ হচ্ছে তাদেরই ভিতরে একজন। এখানে জিন অনেক রেগে গিয়ে ওই সার্টিফিকেটটি ছিঁড়তে ধরে। তখন চান্সি বলে এটা ছিঁড়ে কি করবে, এখন আমি আর ইউ আমরা দুজনে বিবাহিত। জিন এতে অনেক রেগে গিয়েছিল আর জোর করে চান্সিকে হাক করতে থাকে। তখন এখানে ইউ চলে আসে আর বলতে থাকে যে অনেক তো রাত হয়ে গিয়েছে, তাহলে আপনি আমার ওয়াইফের অ্যাপার্টমেন্টে কি করছেন? জিন বলে ও তোর ওম্যান হতে পারে না, ও শুধুমাত্র আমার ওম্যান, 8 বছর ধরে আমার সাথে ছিল, তাহলে তোর কিভাবে হবে? এখানে ইউ বলে যে 8 বছর ধরে ছিল তাতে কি, এখন তো ও আমার ওয়াইফ, তাই চেন্সির কাছ থেকে দূরে থাকবে। চেন্সি এখন শুধুমাত্র আমার ওম্যান। আর জিন চলে যাওয়ার আগে বলে যে আমি তোকে পরে দেখে নেব। জিন চলে যাওয়ার পর ইউ অনেক রেগে চেন্সিকে নিয়ে চলে আসে ওয়াশরুমে আর তাকে বলতে থাকে যে তুমি কি ভুলে গিয়েছো যে আমরা দুজনে কাপল আর আমরা এখন বিবাহিত, তাহলে ও তোমার ফ্ল্যাটে কেন এসেছিল? চেন্সি আবারও তার অতীতের একটি কথা মনে করতে থাকে, যেখানে এসে জিন আর তার সিস্টার রুইকে কথা বলতে শুনেছিল। রুই জিনকে বলছিল যে তুমি এখন চেন্সির সাথে কি করবে, 8 বছর পর তো ও আবারও এখানে ফিরে এসেছে। এখানে জিন বলছিল যে ওর প্যারেন্টসের কারণে আমার প্যারেন্টস মারা গিয়েছে, এই কারণে ওকে আমি সবসময় নিজের কাছেই রাখবো আর অনেক বেশি অত্যাচার করব, ও কখনোই আমার কাছ থেকে যেতে পারবে না। সিন চলে আসে প্রেজেন্টে, যেখানে আমরা চেন্সিকে দেখতে পাই সে ইউকে বলছিল যে আমি জানি না ও এখানে কি করতে এসেছিল, কিন্তু ওকে আমি আমাদের ম্যারেজ সার্টিফিকেট দেখিয়ে দিয়েছি। আর তুমি ভুলে যেও না যে আমি তো তোমার সাথে বিয়ে করেছি শুধুমাত্র জিনের হাত থেকে বাঁচার জন্য, কারণ তুমি একমাত্র মানুষ যে কিনা জিনের সাথে টক্কর দেওয়ার জন্য এই শহরে রয়েছো। ইউ এখানে চেন্সিকে টাচ করতে থাকে আর বলে এখন আমাদের হাজবেন্ড আর ওয়াইফের মতন ব্যবহার করা উচিত। আর এটা দেখার পর চেন্সি বলে যে জিন আমাকে কোথাও টাচ করেনি। এরপর আমরা দেখতে পাই দুজনে একসাথে নাইট স্পেন্ড করে নিয়েছে। আর এখানে যখন চেন্সি ঘুমিয়েছিল তখন ইউ একটি কথা মনে করতে থাকে, যেখানে আমরা চেন্সিকে হসপিটালের বেডে দেখতে পাই আর তার পাশে এখানে ইউ ছিল। ইউ তার অনেক বেশি কেয়ার করছিল। ইউ এর অ্যাসিস্ট্যান্ট আসে আর বলতে থাকে যে বস আপনি তো অনেক দিন ধরেই এখানে বসে আছেন চেন্সির পাশে, কিন্তু মিস চেন্সি এখন পর্যন্ত জ্ঞান ফিরেনি আর তিনি তো কোমায় চলে গিয়েছে, আপনার এখন গিয়ে রেস্ট নেওয়ার প্রয়োজন, আপনারও শরীর খারাপ হয়ে যাবে। ইউ তাকে বলেছিল যে আমার কোনো কিছু হয়নি, কিন্তু এরপরে ইউ ওখানে অজ্ঞান হয়ে গিয়েছিল, কারণ সে 3 দিন ধরে এখানেই বসেছিল। আর এরপরে যখন ইউকে এখান থেকে নিয়ে চলে যাওয়া হয়েছিল তখন ওখানে জিন চলে এসেছিল আর চেন্সির পাশে বসে পড়েছিল। পরের সিনে আমরা চেন্সিকে দেখতে পাই, চেন্সি যখন রাস্তা দিয়ে
হাঁটছিল তার কাছে এসেছিল জিনের অ্যাসিস্ট্যান্ট আর বলতে থাকে যে মিস্টার জিন আপনার সাথে দেখা করতে চেয়েছে আর কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে চেয়েছে। চেনসি তাকে মানা করে দিচ্ছিল, সে ওখানে যাবে না। এরপরেও অ্যাসিস্ট্যান্ট তাকে জোর করছিল। তখন এখানে ইগু চলে আসে আর বলে যে চেনসি আমার ওয়াইফ, তাহলে ওর সাথে কেন দেখা করতে যাবে। চেনসি বলে এখন তো তুমি বুঝতে পেরেছো ইউ আমার হাজবেন্ড, তাই আমি কিছুতেই আর ওখানে জিনের সাথে দেখা করতে যাচ্ছি না, তুমি এটা গিয়ে জিনকে বলে দাও। তখন আমরা ওখানে আবার চেনসি কাজিনকেও দেখতে পাই, সে এখানে এসেছিল আর চেনসিকে বলতে থাকে যে তুমি তো অনেকটা বেশি ফাস্ট, একজনের সাথে ব্রেকআপ না করতে অন্যজনের সাথে আবার বিয়ে করে নিয়েছো, আর তুমি এটা ভুলে যেও না তোমার প্যারেন্টস একজন খুনি। আর তখন তো এখানে চেনসি অনেক রেগে যায়, তাকে অনেক জোরে একটি থাপ্পড় মারে, বলে যে নেক্সট টাইম কখনোই আমার সামনে এসে এরকম কোনো কথা বলবে না, এতে করে তোমার ভালো হবে না। অন্যদিকে আমরা জিনকে দেখতে পাই, অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে বলেছিল যে আমি চেনসিকে অনেক বেশি জোর করেছিলাম এখানে আনার জন্য, কিন্তু সে আসেইনি আর ওখানে ওনার হাজবেন্ডও ছিল। জিন অনেক রেগে গিয়েছিল যে চেনসি কেন আমার কাছে আছে না, সে তো আমার হাত থেকে বেরিয়ে যাচ্ছে। তখন এখানে রুই এসেছিল আর এখানে তো জিনকে বলতে থাকে যে দেখো এখন চেনসি আর ইউ তারা দুজনে মিডিয়ার সামনে বলে দিয়েছে তারা দুজনে বিয়ে করে নিয়েছে, চলো আমরা দুজনেও এখন এঙ্গেজমেন্ট করে নেই। এরপরে যখন এই নিউজটি জানতে পারবে চেনসি, তখন তারা অনেক বেশি জেলাস হবে আর হতেও পারে তোমার কাছে আবারও ফিরে আসবে। এই আইডিয়া এখানে জিনের কাছে ভালো লাগে তাই রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা চেনসিকে দেখতে পাই, চেনসি ইউ এর সাথে এসেছিল ইউ এর মার বাবার সাথে দেখা করতে। চেনসি এখানে ইউ এর মাকে বলতে থাকে যে আপনি কিভাবে জানেন আমার নিকনেম বেন। ইউ এর মা বলছিল যে কেন তোমাকে ইউ কোনো কিছু বলেনি। তখন ইউ এই কথাটিকে ঢাকার জন্য বলতে থাকে যে আপনারা এখানে চেনসিকে আমাদের দুজনের বিয়ের গিফটগুলো দিন। প্যারেন্টস তখন দুজনকে বিয়ের গিফট দিয়ে দেয়। বাইরে আসার পর চেনসি এই গিফটগুলো আবার ইউকে ফিরিয়ে দেয় আর বলে যে দেখো আমার মনে হয় না যে তোমার মা আর বাবা আমাদের সম্পর্কে কোনো কিছু জানে, তাই আমি এই গিফটগুলো রাখতে পারবো না, তুমি এই গিফটগুলো তাকেই দাও যাকে তুমি লাইক করো। আর যে ইউ তখন এখানে জোর করে আবারও চেনসিকে কিস করে নেয় আর বলে যে ভুলে যেও না তুমি আমার সাথে বিয়ে করে নিয়েছো, আমি তোমার হাজবেন্ড, তুমি আমার ওয়াইফ। আর এখানে তখন চেনসি বলে যে হ্যাঁ আমি এটা কখনোই ভুলে যাব না, আমি তোমার ওয়াইফ হওয়ার দায়িত্ব পালন করব। আর তুমিও এটা ভুলে যেও না যে আমি শুধুমাত্র জিনের হাত থেকে বাঁচার জন্যই তোমাকে বিয়ে করেছিলাম, কারণ তুমি একমাত্র জিনের সাথে টক্কর দিতে পারবে আর আমাকে বাঁচাতে পারবে। পরের সিনে চেনসির হসপিটালে জিন এসেছিল আর বলতে থাকে যে আমার অনেক বেশি শরীর খারাপ হয়েছে, এই জন্য আমি তোমার কাছে এসেছি ট্রিটমেন্ট নেওয়ার জন্য। আর এই হসপিটালটা কিন্তু জিনের ফ্যামিলিরও একটু শেয়ার ছিল, তাই সেখানে একটু বেশি সুবিধা করতে পারতো। জিন বলে আমার হাড়ে অনেক বেশি ব্যথা করছে, তা আবার তোমার কারণে। এখানে চেনসি বলে যে আমি তো কোনো হাড়ের ডক্টর না, এই জন্য তুমি গিয়ে হাড়ের ডক্টরকে দেখাও। জিন বলে তোমার কি হয়েছে, আগে যখন আমার এরকম অসুখ করতো তখন তুমি আমাকে মেডিসিন দিতে আর আমি একদম ঠিক হয়ে যেতাম, তাহলে এখন কেন দিচ্ছ না। চেনসির সাথে মিসবিহেভ করতে থাকে আর চেনসিও তাকে বলতে থাকে যে এখানে কেন তুমি এসেছো এইসব নাটক করার জন্য, তুমি কি ভুলে যাও যে আমি এখন ম্যারিড আর আমার হাজবেন্ড হচ্ছে ইউ। জিন বলে এটা কিছুতেই হতে পারে না, তুমি ইউকে বিয়ে করেছো শুধুমাত্র আমার হাত থেকে বাঁচার জন্য আর আমাকে জেলাস ফিল করানোর জন্য, কিন্তু তুমি কখনোই আমার কাছ থেকে যেতে পারবে না। চেনসি বলে আমি জানি তুমি শুধুমাত্র আমার সাথে নাটক করেছিলে ভালোবাসার, কারণ তুমি চাচ্ছিলে যে তোমার প্যারেন্টসের সাথে যা হয়েছিল ওই সব কিছুর জন্য আমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। জিন বলে আমি অত সব কিছু জানি না, তুমি এখন ইউ এর কাছ থেকে ডিভোর্স নেবে আর আমার কাছে ফিরে আসবে, এটাই তোমার কাজ হবে। চেনসি বলে আমি কখনোই এমনটি করব না, আমি কখনোই ইউকে ডিভোর্স দেবো না, আমরা দুজনে একে অপরকে অনেক ভালোবাসি, আমি কখনোই তোমার কাছে ফিরে যাব না। জিন বলে যে দেখো তুমি যদি ডিভোর্স না দাও তাহলে আমার কাছে কিন্তু অন্য আরেকটি পদ্ধতি রয়েছে তোমাকে ইউ এর কাছ থেকে দূরে সরানোর। চেনসি রেগে গিয়ে বলতে থাকে তোমার যা ইচ্ছা তা করতে পারো, কিন্তু আমি কখনোই ইউ এর কাছ থেকে ডিভোর্স নেব না আর ইউকে ছেড়েও দেব না। এইখানে তো জিন অনেক রেগে গিয়েছে আর বলে ঠিক আছে আমার কাছে দ্বিতীয় উপায় রয়েছে, এইটা বলে তো চেনসির সাথে জোর করতে থাকে। তখন এখানে কিছু মিডিয়ার লোকজনেরা চলে এসেছিল, দুজনকে এভাবে দেখতে পায়। চেনসি জিনকে বলে তাহলে এটাই ছিল তোমার কাছে দ্বিতীয় উপায়, তুমি এইসব কিছু করতে চাচ্ছিলে। জিন বলে আমি জানি না আমি কি করছিলাম, কিন্তু আমার কাছে এটাই ছিল লাস্ট সে উপায়। তুমি ভাবলে কিভাবে তুমি এইসব করলে আমি তোমার কাছে চলে যাব। মিডিয়ার লোকজনেরা তখন এখানে চেনসিকে প্রশ্ন করতে থাকে যে আপনার তো এখন ইউ এর সাথে বিয়ে হয়ে গিয়েছে, কিন্তু এরপরেও আপনি আপনার 8 বছর আগের লাভারকে ভুলতে পারেননি আর এই কারণে আবারও তার কাছে ফিরে আসতে চাচ্ছেন। তাকে অনেক প্রশ্ন করছিল, তখন এখানে ইউ চলে এসেছিল। ইউ এখানে চেনসিকে প্রোটেক্ট করছিল, কিন্তু জিন তো আর এমনটি করতেই দিচ্ছিল না, বারবার সে কথাগুলো একটু বাড়িয়ে দিচ্ছিল আর সবার মাথার ভিতরে অনেক সবকিছু ঢুকিয়ে দিচ্ছে। ইউও কম ছিল না, ইউ তো এখানে তখন জিনকে অনেক বেশি অপমান করতে থাকে আর বলে যে চেনসি এমনটি একদমই করছিল না, এখানে জিন ইচ্ছা করে সব কিছু করছিল আর বলে যে তুমি কেন এই হসপিটালে এসেছো। জিন বলে যে এই হসপিটালে আমার ফ্যামিলি শেয়ার রয়েছে, তাই আমি এখানে যখন খুশি তখন আসতে পারবো, তুমি বাধা দেওয়ার কে। ইউ বলে তাহলে তুমি এখানে ইচ্ছা করে এসেছো চেনসিকে বিরক্ত করার জন্য আর মিডিয়ার লোকজনদেরকে ডেকে নিয়ে এসেছো
যাতে করে তুমি ওদের সামনে চেনসিকে অপমান করতে পারো। ইউ এখানে জিনের সাথে কথা বলতে বলতে জিন যেসব কথাগুলো বলছিল ওই সব কথাগুলো দিয়ে এখানে জিনকে ফাঁসিয়ে দেয়। আর সবাই বুঝতে পারে যে জিন এখানে ইচ্ছা করে এসেছে চেনসির সাথে মিসবিহেভ করার জন্য। আর ইউ সবাইকে এটাই বলে দেয় যে চেনসি এখন শুধুমাত্র আমার ওয়াইফ, আর সে কখনোই আর জিনের কাছে ফিরে যাবে না। এরপরে মিডিয়ার লোকজনকে ওখান থেকে বের করে দেয়। জিন যখন বাইরে এসেছিল তার কাছে রুই আসে, বলে যে আমরা দুজনে এঙ্গেজমেন্ট কবে করছি। জিন বলে যে এইসব ফালতু কথা বলাগুলো বন্ধ করো। তুমি কিভাবে ভাবলে যে আমি তোমার সাথে এঙ্গেজমেন্ট করব? এটা অন্য কারোর সাথেও হতে পারে। আজ তুমি ছিলে, কাল অন্য কেউ হবে। আমার কাছে মেয়ে আসে অনেকগুলো, আর আমি এইসব মেয়েদেরকে সবসময় অ্যাকসেপ্ট করিনি। ভেবেছিলাম তোমার সাথে এঙ্গেজমেন্ট করতে নিলে এইসব দেখে চেনসি জেলাস ফিল করবে, কিন্তু আমি বুঝতে পেরেছি এমনটি হবে না। আর আমি তোমার সাথে একটু বেশি ক্লোজ হয়েছিলাম কারণ তুমি ছিলে চেনসির কাজিন সিস্টার। রুই বলে কিন্তু তুমি তো একদিন আমাকে বলেছিলে তুমি আমাকে লাইক করো। জিন বলে যে এমনটি কখনোই হতে পারে না, আমি যে কোনো কাউকেই লাইক করতে পারি, ওটা তুমি নাও হতে পারো। এরপরে তো রুই বাড়িতে এসে তার মাকে ধরে অনেক কান্না করতে থাকে আর বলে যে জিন তো আমার সাথে এঙ্গেজমেন্টই ভেঙে দিয়েছে, কারণ সে এখন পর্যন্ত চেনসিকেই লাইক করে আর ওকে ভুলতেই পারেনি। রুইয়ের মা বলতে থাকে যে দেখো পুরনো অনেক জিনিস রয়েছে যেগুলো কিছুতেই ভোলা যায় না, কিন্তু এগুলো ভোলানোর জন্য তোমাকে অনেক বেশি চেষ্টা করতে হবে। আর তোমাকে কখনোই জিনের সামনে দুর্বল হলে চলবে না। অনেক মানুষ রয়েছে যারা কিনা দুর্বল মানুষদেরকে একদমই পছন্দ করে না, তাই তোমাকে সবসময় স্ট্রং থাকতে হবে। আর আমি তো চেনসির বিষয়টি দেখে নেব। আর তার মাতাকে এখানে অনেকগুলো প্ল্যান বলে দেয়। এই সব কিছু শোনার পর রুই বলে যে ঠিক আছে মা, আমি বুঝতে পেরেছি। এরপর ওখান থেকে চলে যায় আর তার বাবা চলে আসে, বলে যে এখানে রুইয়ের কি হয়েছে, ও এভাবে কেন কান্নাকাটি করছে। রুইয়ের মা বলে যে এই সব কিছু হয়েছে চেনসির কারণে, কারণ জিন এখনো চেনসিকে ভুলতেই পারেনি। আমাদের উচিত চেনসির সাথে কিছু করার যাতে করে জিন চেনসিকে ভুলে যায়। এখানে তো রুইয়ের বাবা বলতে থাকে তুমি মোটেও এমনটি করবে না চেনসির সাথে, কারণ তুমি ভুলে যেও না যে আমাদের সাথে আগে কি ঘটেছিল। রুইয়ের মা বলতে থাকে যে ওইসব বাদ দাও তো, যে সব কিছু কেউ জানে না ওই সব সত্যিটাকে সামনে নিয়ে আসার কোনো দরকার নেই, যেটা সবাই জানে ওটাই সামনে থাকবে। কিন্তু রুইয়ের বাবা বলতে থাকে যে তুমি মোটেও এরকম কোনো কিছু করবে না চেনসির সাথে, যদি এমনটি করো তাহলে একদমই খারাপ হবে। এরপরে আবারও জিনকে দেখানো হয়। এখানে জিন অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে তোমার মনে আছে যে অনেক বছর আগে আমার কাছে একটি মেয়ে এসেছিল আর তার কাছে তো একটি বেবিও ছিল, তুমি ওই মেয়েটিকে খুঁজে বের করো আর তাকে আমি কাজে লাগাবো চেনসিকে আমার কাছে ফিরে আনতে। এরপর অ্যাসিস্ট্যান্ট ওই মেয়েটির সম্পর্কে সব কিছু বের করে নিয়ে এসেছিল জিনের কাছে আর বলতে থাকে যে ওই মেয়েটির নাম হচ্ছে জেনম্যান, যে আপনার কাছে আসার পর প্রেগনেন্ট হয়েছিল, কিন্তু আপনি তো তাকে এখান থেকে তাড়িয়ে দিয়েছিলেন। আর তার কিছু ছবি বের করে এখানে জিনকে দেখায়। এই ছবিগুলো দেখার পর জিন অ্যাসিস্ট্যান্টকে বলতে থাকে যে ওই মেয়েটির সার্জারি করাও, আর এরপরে তো 10% হলেও সে দেখতে চেনসির মতন লাগবে। জিন এখন ওই মেয়েটিকে কাজে লাগাতে চাচ্ছিল চেনসি আর ইউ দুজনকে আলাদা করার জন্য। পরের সিনে আমরা ওই মেয়েটিকেই দেখতে পাই, নাম ছিল জ্যানম্যান। জিনের কাছে এসেছিল। জিন তাকে এখানে একটি কার্ড দেয় আর বলে এখানে আছে 10 মিলিয়ন, তুমি এই টাকাগুলো নাও আর আমার কথা মতন কাজ করে দাও। জ্যানম্যান বলে কোনো চিন্তা করো না, হয়ে যাবে। এরপরে সে ওখান থেকে চলে এসেছিল চেনসির হসপিটালে আর চেনসিকে তো এটাই বলছিল যে আমি হচ্ছে ইউয়ের গার্লফ্রেন্ড, তার সাথে আমার অনেক বছর আগে সম্পর্ক ছিল আর আমার কাছে তো ইউয়ের একটি বেবিও রয়েছে। তো চেনসি এইসব কিছু একদমই বিশ্বাস করে না আর বলে তুমি এইসব কিছু এসে আমাকে কেন বলছো। জ্যানম্যান বলে যে দেখো আমি তো ওকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু আমার কাছে এখন ইউয়ের বেবি রয়েছে আর ইউ তোমাকে বিয়ে এই কারণেই করেছে কারণ তুমি দেখতে কিছুটা আমার মতন, আর হয়তোবা ইউ আমাকে অনেক বেশি মিস করতো তাই তোমাকে বিয়ে করে নিয়েছে। চেনসি বলে তাহলে তুমি বলতে চাচ্ছ যে ইউ শুধুমাত্র আমাকে এই কারণেই বিয়ে করেছে কারণ তুমি কিছুটা আমার মতন দেখতে। জ্যানম্যান বলে হ্যাঁ তুমি ঠিকই বুঝতে পেরেছো, তাই তোমার উচিত এখন আমাদের দুজনের ভিতর থেকে চলে যাওয়ার, আমরা আমাদের বেবি নিয়ে অনেক বেশি হ্যাপি থাকবো। চেনসি বলে ঠিক আছে, তুমি যেহেতু এইসব কিছু বলছো তাহলে তো এইসব কিছু আগে প্রমাণ করতে হবে, নয়তো আমি কেন তোমাকে বিশ্বাস করব। আর বলে দাঁড়াও আমি এক্ষুনি ইউয়ের কাছে ফোন করছি, তখনই সব কিছু প্রমাণ হয়ে যাবে। আর ইউকে ফোন করে বলতে থাকে যে দেখো আমার কাছে তোমার পুরনো লাভার চলে এসেছে। ইউ এটা শুনে অবাক হয়ে গিয়েছিল আর বলতে থাকে চেনসিকে যে তুমি কার কথা বলছো, আমার তো কোনো পুরনো লাভারই নেই, দাঁড়াও আমি এক্ষুনি তোমার কাছে আছি। এরপরে এখানে চলে আসে ইউ আর বলতে থাকে যে এই মেয়েটিকে আমি কখনো দেখিনি, একে আমি চিনিও না, তুমি এই কোনো কথাগুলোই বিশ্বাস করো না। জ্যানম্যান একটু ড্রামা করতে থাকে আর বলে যে তুমি কি আমাকে ভুলে গিয়েছো, জানি আমি তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এখন তো আমাদের বেবি রয়েছে, তুমি কিভাবে তোমার বেবিকে ইগনোর করতে পারো। ইউ তার এইসব কথাগুলো শুনে অনেক রেগে যায় আর বলে যে তোমাকে এখানে এইসব ড্রামা করতে কে পাঠিয়েছে, আমি কবে তোমার সাথে দেখা করলাম আর আমি তো কখনো তোমাকে টাচও করিনি, তাহলে বেবি কিভাবে আসবে, সত্যি করে বলো তুমি এখানে আসলে কেন এসেছো আর এসে চেনসিকেই বা কি বলছিলে। জ্যানম্যান বলে যে আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে ক্ষমা করে দেবে, আমি ভুল
জায়গায় চলে এসেছি, এটা বলে চলে যায়। আর ইউ তখন তো এখানে চেনসিকে বলতে থাকে যে দেখো আমি তোমাকে সত্যি কথা বলছি, ওই মেয়েটিকে আমি কখনোই টাচ করিনি, তাহলে বেবি তো দূরে থাক। চেনসি বলে আমি কিভাবে তোমার কথা বিশ্বাস করব, তুমি তো একজন প্লে বয় ছিলে, তোমার কাছে অনেক মেয়ে এসেছে। ইউ বলে যে দেখো আমি তো শুধুমাত্র প্লে বয় হওয়ার নাটক করতাম, কিন্তু আমি কখনোই কাউকে ভালোবাসিনি, তুমি আমার প্রথম আর শেষ ভালোবাসা। এটা শুনে চেনসি কিছুটা অবাক হয়ে গিয়েছিল, কিন্তু এরপরে সে বলে আমি এখন এইসব নিয়ে পরে কথা বলবো, আর এটা যেহেতু হসপিটাল তাই পার্সোনাল কথা বলা যাবে না। এরপরে দুজনকে দেখতে পায় একসাথে খাবার খাচ্ছিল, তখনই হঠাৎ করে এখানে চেনসির ভ্রমিটিং আসতে শুরু করে। এই কারণে তো ইউ তাকে বলেছিল প্রেগনেন্সি টেস্ট করানোর জন্য। চেনসি অবাক হয়ে যায় আর বলে প্রথমে তো তুমি বলেছিলে তোমার একদমই বেবির প্রয়োজন নেই, তাহলে এখন কেনই বা তুমি হঠাৎ করে আমাকে আবার প্রেগনেন্সি টেস্ট করাতে চাচ্ছ, তোমার আবার কবে থেকে বেবির উপরে ইন্টারেস্ট শুরু হয়েছে? ইউ বলে যে দেখো আমি চাই যে আমাদের ভিতরে বেবি আসুক, কারণ আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। এরপরে চেনসি টেস্ট করিয়েছিল আর ইউকে এসে বলে যে সে প্রেগনেন্ট। এটা শুনে ইউ অনেক খুশি হয়ে গিয়েছিল। চেনসি বলে কেন তুমি এখন বেবি চাচ্ছ, তোমার তো বেবি একদমই পছন্দ না। ইউ বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, আমি প্রথম থেকেই তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, কিন্তু এটা কখনোই আমি তোমাকে বলতে পারিনি। এই জন্য চাই যে আমাদের ভিতরে একটি বেবি আসুক, তাহলে আমরা আরো অনেকটা বেশি ক্লোজ হয়ে যাব আর সবসময় অনেক বেশি হ্যাপি থাকতে পারবো। চেনসি এখানে ইউয়ের কাছ থেকে কিছুটা সময় চেয়ে নেয়। এর পরের সিনে আমরা দেখতে পাই জিনকে, যেখানে জিনের অ্যাসিস্ট্যান্ট এসে তো জিনকে এটাই বলছিল যে ওই মেয়েটির কোথাও আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমার মনে হয় যে ইউকে দেখে অনেক ভয় পেয়েছে তাই পালিয়ে গিয়েছে, আর মনে হয় এতে করে আপনার প্ল্যানও নষ্ট হয়ে গিয়েছে। জিন বলে যেহেতু প্ল্যান নষ্ট হয়ে গিয়েছে তাই ওই মেয়েটিকে খোঁজার আর কোনো দরকার নেই, তুমি এখন দ্বিতীয় আরো একটি ভালো প্ল্যান বানাও। অ্যাসিস্ট্যান্ট বলে বাহিরে রুই এসেছে, আপনার সাথে দেখা করতে চাচ্ছে, বলছে যে আপনাদের দুজনের তো বিয়ে হতে চলেছে তাই আপনাকে দেখতে চাচ্ছে। জিন এটা শুনে অনেক রেগে যায় আর বলে যে ওকে ভিতরে আসতেই দেবে না, ওর সাথে কে বিয়ে করবে। অন্যদিকে আমরা তখন চেনসিকে দেখতে পাই, যেখানে চেনসি ইউকে বলছিল যে তুমি কাল আমাকে বলেছিলে আমাকে লাইক করো, কিন্তু আমরা দুজনে তো শুধুমাত্র 2 মাস আগে দেখা করেছি, তাহলে কিভাবে তুমি আমাকে এত তাড়াতাড়ি লাইক করলে? ইউ বলে যে তুমি আমাকে 2 মাস আগে দেখেছো, কিন্তু আমি তো তোমাকে অনেক বছর আগেই দেখেছি আর তখন থেকেই লাইক করি। তোমার কি ওই নদীর পাড়ে থাকা ছেলেটির কথা মনে আছে? চেনসি বলে তুমি ওই ছেলেটির কথা বলতে চাচ্ছ যে তার মমের জন্য ওখানে বসে কান্না করছিল। ছোটবেলার একটি সিন দেখানো হয় যেখানে অনেক রাত হয়ে গিয়েছিল, ইউ ওখানে বসে কান্না করছিল। চেনসি এসে বলেছিল অনেক রাত হয়ে গিয়েছে, তোমার এখন বাড়িতে যাওয়া উচিত। ইউ বলেছিল আমি যাব না, আমি হারিয়ে গিয়েছি। চেনসি তাকে বলেছিল যে কোনো চিন্তা করো না, আমি তোমার মাকে খুঁজতে সাহায্য করব। আর তখন চেনসির নিক নাম ছিল বেন, আর চেনসি তো এবার ইউকে চিনতে পেরেছে। বলতে থাকে তাহলে তুমি ওই ছেলেটি ছিলে। ইউ চেনসিকে বলতে থাকে যে তুমি কি আমাকে আরো একটা চান্স দিতে চাও, আমি সবসময় তোমার সাথেই থাকতে চাই, কখনোই তোমাকে ছেড়ে যাব না। চেনসি বলে কিন্তু তুমি তো একজন প্লে বয় ছিলে, তাহলে ওইসব মেয়েদের কি হবে? ইউ এরপরে ওইসব মেয়েদেরকে নিয়ে আসে আর এইসব মেয়েরা বলতে থাকে যে আমরা তো শুধুমাত্র এখানে ইউ এর নামটাই নিতে যাচ্ছিলাম আর আমরা ইউ এর পাওয়ার ইউজ করতে চাচ্ছিলাম। ইউ তাদেরকে টাকা দিত। আর চেনসি ইউকে বলে এইসব মেয়েদের ফেস কিছুটা দেখতে আমার মতন। ইউ বলে যে হ্যাঁ এদেরকে দেখতে কিছুটা তোমার মতন, কারণ আমি তো হাল ছেড়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে কখনোই আর তোমাকে পাবো না, এই কারণে আমি এদেরকে টাকা দিতাম আর তোমার মতন দেখতে মেয়েদেরকে নিয়ে আসতাম, ওদের কাছ থেকে ভালোবাসা চাইতাম আর ওরা আমার নামগুলো ইউজ করতো। আর এইসব কিছুর কারণে আস্তে আস্তে মিডিয়ার লোকজনেরা ছড়িয়ে ফেলেছিল যে ইউ একজন প্লে বয়, কিন্তু আমি তো বাস্তবে শুধু তোমাকেই ভালোবাসতাম। তুমি কি আমাকে আর একটি চান্স দিতে পারবে? আমি সবসময় তোমার পাশেই থাকবো, তোমার অনেক বেশি কেয়ার করব। আর তখন এখানে চেনসি ইউ এর গালে একটি কিস করে দিয়েছিল। এরপর থেকেই আমরা দেখতে পাই ইউকে যে কিনা বেশিরভাগ সময় হসপিটালেই থাকতো, চেনসির অনেক বেশি কেয়ার করতো। দুজন নার্স এইসব কিছু দেখতে পায়। ইউ ওদের কাছে এসে ওদেরকে নিজের কার্ড বের করে দেয় আর বলে যে এখান থেকে তোমরা টাকা নিতে পারো, কিন্তু এর বদলে চেনসির খেয়াল রাখতে হবে কারণ চেনসি এখন প্রেগনেন্ট। এরপর একজন নার্স রুইয়ের সাথে দেখা করে, রুইকে বলে চেনসি এখন প্রেগনেন্ট। এটা শুনে রুই অনেক এগিয়ে গিয়েছিল আর বলে যে চেনসি কিভাবে খুশিতে থাকতে পারে, ওর কারণে আমার আর জিনের সম্পর্ক ভেঙে গিয়েছে। এরপরে অচেনা একটি ছেলের সাথে দেখা করে আর তার কাছ থেকে কিছু স্প্রের মতো মেডিসিন নিয়েছিল। ওই লোকটি বলে যে এটা আপনি যার উপরে একবার স্প্রে করবেন সে 3 সেকেন্ডের ভিতরেই কমায় চলে যাবে। অন্যদিকে জিনের অ্যাসিস্ট্যান্ট এসে জিনকে এটাই বলছিল যে এখন এই শহরে সবাই জানে যে চেনসি আর ইউ তারা দুজনে হাজবেন্ড ওয়াইফ, তারা দুজনে একসাথে অনেক বেশি হ্যাপি রয়েছে। আর ইউ তো এখন বেশিরভাগ সময় হসপিটালেই থাকে, চেনসির অনেক বেশি কেয়ার করে। এইসব শুনে জিন অনেক রেগে যায় আর বলে যে এইসব কিছুতেই হতে পারে না, চেনসি কিভাবে এতটা বেশি চেঞ্জ হতে পারে। অন্যদিকে রুই এসেছিল চেনসির কাছে আর চেনসিকে বলতে থাকে যে আমি আর জিন বিয়ে করতে চলেছি, এই কারণে আমি তোমাকে এখানে এসেছি আমাদের বিয়েতে ইনভাইট করার জন্য। চেনসি বলে বুঝেছি তোমরা দুজনে বিয়ে করবে, কিন্তু এখানে কি করতে এসেছো আর তোমাকে মনে হচ্ছে তুমি একটু বেশি খুশি তাই না? তখনই রুই তার উপরে ওই স্প্রেটি করে দেয়, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপরে রুই নিয়ে আসে বাইরে চেনসিকে আর দুজনের কাছে দিয়েছে।
দিয়েছিল আর বলতে থাকে যে আমি তোমাদের কাছে যাকে দিয়েছি সে কিন্তু অনেক বেশি সুন্দর, তাই তোমরা এসে যা খুশি তা করতে পারো, এই যদি মারাও যায় এতে কোনো যায় আসে না। একজন বলতে থাকে আপনি সত্যি বলছেন, এই যদি মারা যায় তাহলে কোনো কিছুই হবে না। তখন রুই ভাবতে থাকে যে চেঞ্চি যদি মারা যায় তাহলে তাকে তো কিছুতে ইউ ফ্যামিলি ছেড়ে দেবে না, তাই বলে যে এদেরকে মারার কোনো দরকার নেই, শুধুমাত্র এর সাথে ভালোভাবে একটি ভিডিও বানিয়ে নেবে যেটা দিয়ে আমরা পরে কাজে লাগাতে পারবো। দুজন যখন চেঞ্চিকে এখান থেকে নিয়ে যাচ্ছিল দূর থেকে এই সব কিছু জিন দেখতে পায়, সে এদের কাছে চলে আসে আর এদেরকে অনেকটা বেশি মারধর করে এখানে চেঞ্চিকে বাঁচিয়ে নেয় আর চেঞ্চির গালে টাচ করে বলতে থাকে যে ফাইনালি তুমি আমার কাছে চলে এসেছো। অন্যদিকে ইউ এর অ্যাসিস্ট্যান্ট এসে ইউকে বলছিল যে চেঞ্চি তো হসপিটালের কোথাও নেই আর আমরা তার লোকেশনও দেখতে পারছি না। অন্যদিকে চেঞ্চির যখন জ্ঞান ফিরে এসেছিল তখন চেঞ্চি তো নিজেকে জিনের বাড়িতেই দেখতে পায় আর সে অনেকটা ভয় পেয়ে গিয়েছিল, বলতে থাকে আমি এখানে কি করছি। জিন তখন চেঞ্চিকে পানি খেতে দেয় আর বলে তুমি একদমই ভয় করো না, এটা আমি কোনো ড্রাগস মেশাইনি। আর জিন তো বলতে থাকে যে আমি শুনেছি তুমি এখন ইউ এর সাথে অনেক বেশি ভালো রয়েছো। চেঞ্চি বলে যে হ্যাঁ আমরা দুজন একসাথে অনেক ভালো রয়েছি। জিন বলে কিন্তু এটা কেমন করে হতে পারে, তুমি কিভাবে আমাকে এত তাড়াতাড়ি ভুলে যেতে পারো, এই 2 মাসের ভিতরে এমন কি ঘটেছিল যার কারণে তুমি আমাকে ছেড়ে ওই ইউ এর কাছে চলে গিয়েছো। অন্যদিকে ইউ এর কাছে অ্যাসিস্ট্যান্ট ফোন করেছিল আর বলে আমি চেঞ্চির লোকেশন পেয়ে গিয়েছি, ওটা এখন জিনের বাইরেই দেখাচ্ছে, তাই আপনার ওখানে তাড়াতাড়ি যেতে হবে। অন্যদিকে জিন তখন চেঞ্চির সাথে খারাপ ব্যবহার করছিল, তাই চেঞ্চি মাটিতে পড়ে গিয়েছিল আর তার অনেকটা বেশি ব্লিডিং হতে শুরু করে। এটা দেখে জিন আরো রেগে গিয়েছিল, বলতে থাকে যে তুমি প্রেগনেন্ট ছিলে, তুমি কিভাবে ইউ এর বাচ্চাকে জন্ম দিতে পারো, তুমি কিভাবে আমাকে ভুলে গিয়েছো। তখনই এখানে ইউ চলে আসে আর সে তো এখানে জিনকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়েছিল। এরপরে চেঞ্চিকে উঠিয়ে হসপিটালে নিয়ে আসে। হসপিটালে চেঞ্চির জ্ঞান ফিরে আসলে প্রথমে সে তার বেবির কথা জিজ্ঞাসা করছিল। কেউ বলে যে আমাদের বেবি মারা গিয়েছে কিন্তু তুমি চিন্তা করো না, তুমি সুস্থ রয়েছো, তাই আমরা নেক্সট টাইম আবারও বেবি নিতে পারবো। চেঞ্চি বলতে থাকে যে এই সব কিছুর পেছনে রুই রয়েছে, রুই আমাকে ড্রাগস দিয়েছিল আর ওর কারণে আমাদের বাচ্চা মারা গিয়েছে। ইউ বলে আমি কিছুতেই রুইকে ছাড়বো না, ওকে দেখে নেব। অন্যদিকে রুই তখন চলে এসেছিল জিনের বাড়িতে আর সে তো বাইরে থেকে জিনকে বলতে থাকে যে তুমি প্লিজ আমাকে বাঁচিয়ে নাও, যদি বাঁচিয়ে না নাও তাহলে ফু ফ্যামিলি আমাকে মেরে ফেলবে। জিন তাকে ভিতরে আসতে দিয়েছিল আর এরপরে তাকে বলতে থাকে যে তুমি এইসব কিছু চেঞ্চির সাথে কেন করেছো। রুই বলে যে আমি তো শুধুমাত্র তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। জিন রেগে যায় আর তার অ্যাসিস্ট্যান্টকে বলে একে এখান থেকে বের করে দিতে আর ওদের কোম্পানির সাথে সব ডিলগুলো ক্যান্সেল করে দিতে। অন্যদিকে আমরা তখন ইউকে দেখতে পাই, ইউ তখন তার অ্যাসিস্ট্যান্টকে বলছিল যে ওই 2 গুন্ডা গিয়েছিল। অ্যাসিস্ট্যান্ট বলে যে ওই 2 গুন্ডাকে পুলিশের কাছে দিয়ে এসেছি। ইউ বলে যে তুমি গিয়ে ওদেরকে ছাড়িয়ে দাও, ওরাই এখন রুইয়ের কাছ থেকে বদলা নেবে। ইউ যখন হসপিটালে ছিল তখন এখানে হসপিটালে সু নামের একটি ছেলে আসে আর সে তো বলতে থাকে যে সে চেঞ্চির ভাই, তাই সে চেঞ্চির সাথে দেখা করতে চায়। ইউ বলে যে তোমাকে তো কোনোদিন দেখিনি আর চেঞ্চি কখনোই তোমার কথা বলেনি, তুমি যদি চেঞ্চির ভাই হয়েই থাকো তাহলে এতদিন কোথায় ছিলে, কেন চেঞ্চির সাথে দেখা করতে আসনি? যখন চেঞ্চির প্যারেন্টস মারা গিয়েছিল তখন তুমি কোথায় ছিলে, কেন চেঞ্চিকে এসে সাহায্য করনি? আর এখন এসেছো চেঞ্চির ভাই হতে, আমি আর এখন চেঞ্চির কাছে কাউকে যেতে দেবো না, কেউ আর চেঞ্চিকে হার্ট করতে পারবে না, তাই তুমিও এখান থেকে চলে যাও। এরপরে ইউ চেঞ্চির সাথে দেখা করতে আসে। চেঞ্চিকে বলে তোমার কি কোনো রিলেটিভের প্রয়োজন রয়েছে? এটা শুনে চেঞ্চি অনেক খুশি হয়ে গিয়েছিল আর বলতে থাকে যে কেন, তুমি কি আমার প্যারেন্টসের সম্পর্কে কিছু জানতে পেরেছো? তারা কি এখনো বেঁচে আছে? তুমি আমাকে তাড়াতাড়ি ওদের কাছে নিয়ে চলো। এখানে ইউ বলে আমি এখনো ওইসব কিছু নিয়ে খোঁজ করছি, তোমার কি আপন বলতে তোমার মা আর বাবা ছাড়া কেউ ছিল না? এখানে চেঞ্চি বলে যে আমার শুধুমাত্র রুইয়ের ফ্যামিলি আর মা আর বাবা ছিল, আর কেউ ছিল না। এইটা শুনে ইউ বুঝতে পারে সু তো আসলে চেঞ্চির ভাই ছিল না, সে শুধুমাত্র তাকে মিথ্যে কথাই বলেছে। চেঞ্চি বলে যে আমি একবার 3 দিন কোমায় ছিলাম আর এরপরে তো আমার যখন জ্ঞান ফিরেছিল তখন ওখানে আমি জিনকে দেখতে পেয়েছিলাম আর জিন আমাকে বলেছিল যে ও আমার মা আর বাবাকে ভালোভাবে কবর দিয়েছিল আর এরপরে তো জিন আমাকে নিজের কাছে রেখে দিয়েছিল আমার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য। এটা শুনে ইউ বলতে থাকে যে তোমাকে এইসব কিছু জিন মিথ্যে কথা বলেছে, জিন আমার জায়গা নিয়েছিল কারণ আমি তো ওই 3 দিন তোমার অনেক বেশি দেখভাল করেছিলাম আর আমি তোমার মা আর বাবাকে ভালোভাবে সবকিছু করে কবর দিয়েছিলাম। চেঞ্চি বলে আমি কত বোকা, আমি জিনের কথাগুলো বিশ্বাস করে নিয়েছিলাম যেখানে তুমি আমার পাশে ছিলে আর তুমি কত বেশি কষ্ট করে আমাকে ছাড়া এতগুলো দিন ছিলে। অন্যদিকে রুইয়ের বাড়িতে তখন ওই 2টা গুন্ডা চলে এসেছিল আর বলতে থাকে যে তোমার কারণে আমরা জেলে গিয়েছিলাম। রুই বলে তো আমি কি করব? এখানে গুন্ডারা বলে যে আমাদেরকে 5 মিলিয়ন দাও তাহলে তোমাকে ছেড়ে দেবো। রুই বলে যে আমি 5 মিলিয়ন কোথায় পাবো, তোমরা কি পাগল হয়েছো? দুজনে বলতে থাকে যে মিথ্যে কথা বলো না, আমি জানি তুমি হচ্ছে লু ফ্যামিলির কিছুদিন পরই বউ হতে চলেছে, তাহলে তোমার কাছে টাকা কেন থাকবেন? আর তারা তখন এখানে রুইকে আটকিয়ে নেয়। অন্যদিকে রুইয়ের মার বাবা ভাবছিল যে রুই এখনো কেন বাড়িতে আছে না, রুইকে খুঁজতে আসে আর দেখতে পায় যে রুইয়ের অবস্থা অনেক বেশি খারাপ। এরপর রুইকে হসপিটালে নিয়ে গিয়েছিল যেখানে ডক্টর বলে যে রুই আর কখনোই মা হতে পারবে না। এরপর রুই ওখান থেকে বাইরে এসেছিল আর তার বাবাকে এটাই বলছিল যে আমার সাথে যা কিছু হয়েছে এই সব কিছুর পেছনে
পেছনে চেনসি দায়ী রয়েছে। রুইয়ের বাবা তখন চেনসির সাথে দেখা করতে আসে আর বলে, তুমি আমার মেয়ের সাথে এসব কি করেছো? এইসব তুমি একদমই ঠিক করনি। আমি তো তোমাকে অনেক বেশি ভালোবাসতাম, আর তুমি ওর সাথে এসব কিছু কিভাবে করতে পারো? ও তো তোমার কাজিন ছিল, আর কিছুদিন পর ওর তো জিনের সাথে বিয়ে হতে নিচ্ছিল, কিন্তু দেখো এখন আর কখনোই ও মা হতে পারবে না। এখানে চেনসি বলতে থাকে যে আমি এসব কিছুই করিনি, উল্টো আপনার মেয়ে আমার সাথে এইসব কিছু করতে চেয়েছিল। ওর কারণে তো আমার 1 মাসের বেবি মারা গিয়েছে, আর ও আমাকে ড্রাগসও দিয়েছিল। আর আমি কি কারণে ওর সাথে খারাপ করতে যাব? আমার কাছে হাজবেন্ড রয়েছে, আর ও তো জিনের থেকে অনেক বেশি ভালো। ইউএর অ্যাসিস্ট্যান্ট এখানে রুইয়ের বাবাকে রুইয়ের ওই রেকর্ডিংটা শোনায়, যেখানে রুই ওই দুটি গুন্ডাদের সাথে কথা বলছিল চেনসির বিষয়ে। আর এইসব কিছু শোনার পর তো তার বাবা সব ভুল ধারণা ভেঙে যায়। এরপরে রুইয়ের কাছে এসেছিল আর বলে, তুমি চেনসির সাথে এইসব কিছু কিভাবে করতে পারো? চেনসি তোমার কাজিন ছিল। রুই বলে যে আমি এইসব কিছু চেনসির সাথে করেছি, কারণ আমি ওকে একদমই সহ্য করতে পারি না, ওর কারণে জিন আমাকে বিয়ে করতে চাচ্ছিল না। রুইয়ের বাবা বলে যে তোমার যে হালাত আজ হয়েছে এটা শুধুমাত্র তোমার পাপ কাজের কারণেই হয়েছে, কারণ তুমি চেনসির সাথে খারাপ করতে চেয়েছিলে। এদিকে আবার তখন চেনসির কাছে অনেকগুলো মিডিয়ার লোকজনেরা এসে গিয়েছিল, আর তারা চেনসিকে অনেক বেশি প্রশ্ন করতে থাকে যে আপনার প্যারেন্টসের কিভাবে মৃত্যু হয়েছিল। আর আমরা জেনেছি যে উনি তো আসলে ফ্যামিলির টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল, আর কার অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। চেনসি বলে যে আমার প্যারেন্টস এমনটা কিছুতেই করেনি, ওনারা ডাক্তার ছিলেন, ওনারা সবসময় মানুষদেরকে বাঁচানোর চেষ্টা করতো। এখানে চেনসিকে সাহায্য করে, আর মিডিয়ার লোকজনদেরকে বলছিল যে চেনসির প্যারেন্টস কোনো কিছুই করেনি, ওনারা অনেক বেশি ভালো ছিল। এরপরে নিজের অ্যাসিস্ট্যান্টকে বলে যে এই বিষয়টিকে ভালোভাবে খোঁজ নেওয়ার জন্য, আর অ্যাসিস্ট্যান্টও খোঁজ নেওয়ার পর তাকে সবকিছু জানিয়ে দিয়েছিল। আর জিনের প্যারেন্টসকে আসলে কারা মেরেছে এটা এখন অনেক ভালোভাবে খোঁজ খবর নেওয়ার পরে বের করবে। চেনসির প্যারেন্টস এমনটি করেছিল না। পরের সিনে আমরা রুইয়ের মাকে দেখতে পাই, তিনি তো মিডিয়াতে এসে ইন্টারভিউ দিতে থাকে, আর এখানে এটাই বলছিল যে চেনসির প্যারেন্টস কিভাবে জিনের মা আর বাবাকে মেরে ফেলেছিল, আর এরপরে তাদের কোম্পানির সকল টাকাগুলো নিয়ে পালিয়ে গিয়েছিল। আমরা তাদেরকে অনেক মানা করেছিলাম যেন এমনটি না করে, কিন্তু কোনো কথাই শোনেনি। আর টাকাগুলো নিয়ে পালিয়ে যাওয়ার সময় তারা কার অ্যাক্সিডেন্ট করার পর মারা গিয়েছিল। আরও অনেক কিছু রয়েছে যেগুলো শ্যান ফ্যামিলির সাথে জড়িয়ে আছে, কারণ তারা তো ওখানে চেনসির প্যারেন্টসদেরকে দিয়ে তাদের ছেলে ট্রিটমেন্ট করিয়েছিল। আর এই নিউজটি যখন শ্যান ফ্যামিলি দেখতে পায়, তখন শ্যানের বাবা এখানে শ্যানকে একটি ডায়েরি বের করে দেয় আর বলে এটা তুমি চেনসিকে দেবে, কারণ এটা চেনসির বাবার ডায়েরি ছিল। হতেও পারে চেনসি এই ডায়েরির ভিতর থেকে কিছু প্রমাণ পাবে, যেগুলো দিয়ে সে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে, আর তার প্যারেন্টসকেও নির্দোষ প্রমাণ করতে পারবে। অন্যদিকে রুইয়ের বাবা রুইয়ের মাকে এসে অনেক বেশি বকা দিচ্ছিল যে তুমি এসব কিছু কেন বলেছো। রুইয়ের মা বলে তাতে কি হয়েছে, আমি শুধু চাই যে চেনসির প্যারেন্টসকে সবাই নির্দোষ ভাবুক, আর এখানে তো আমাদের কোনো দোষ নেই, আমরা বেঁচে যাব। রুইয়ের বাবা বলতে থাকে যে তুমি কি ভুলে গিয়েছো, তুমি যদি এমনটি করো তাহলে শ্যান ফ্যামিলি রেগে যাবে আর আমাদের সাথে সব কন্ট্যাক্টও শেষ করে দিতে পারে, তখন আমরা কি করব? রুইয়ের মা বলে যে এইসব চিন্তা করো না, এমনটি কোনো কিছুই হবে না, আর আমি যদি তোমাকে এইসব করতে না দিতাম তাহলে তুমি কিভাবে আজ এই কোম্পানির প্রেসিডেন্ট হতে পারতে, আর আমরা রুইকে বা কিভাবে বাঁচাতাম। রুইয়ের বাবা বলে রুইয়ের ওই রোগের কারণেই তো তুমি আমাকে এতটা বেশি খারাপ কাজ করতে দিয়েছিলে, নয়তো আমি এটা কখনোই করতাম না। রুইয়ের মা বলে তুমি যদি এটা না করতে তাহলে আজ আমরা রুইকে বাঁচাতে পারতাম না, আর তুমি যে নিজে জিনের বাবা আর মাকে মেরে ফেলেছো এটা তো কেউ জানে না। এই সব কিছু রুই শুনতে পায়, সে অনেকটা অবাক হয়েছিল, আর বাহিরে বের হয়ে এসে বলতে থাকে যে তোমরা বলো এটা মিথ্যে কথা, আমরা জিনের শত্রু হতে পারি না, এই সব কিছু মিথ্যে। আর সে অনেকটা বেশি ঘাপে গিয়েছিল। তার মা বলে তুমি এত বেশি ভয় কেন পাচ্ছ, তুমি এইসব কিছু ভুলে যাও, এই সব কিছু কখনোই জিন জানতে পারবে না, তুমি এখন শুধুমাত্র নিজের বিয়ে নিয়ে ব্যস্ত থাকো। এরপরে রুইয়ের মা এসেছিল জিনের সাথে দেখা করতে আর বলছিল তার মেয়ের সাথে বিয়ে করতে। জিন বলে কিন্তু আমি আপনার মেয়েকে কেন বিয়ে করব? রুইয়ের মা বলে আমি জানি যে এখনো তোমার কোম্পানি অনেকটা বেশি টাকার প্রয়োজন, আর তুমি যদি আমার মেয়েকে বিয়ে করো তাহলে আমি তোমাকে টাকা দিয়ে সাহায্য করব। আর এই অফারটি শোনার পর জিন তো বিয়ে করার জন্য হ্যাঁ বলে দেয়। এইটা শুনে রুই অনেক খুশি হয়েছিল। পরের সিনে আমরা চেনসিকে হসপিটালে দেখতে পাই, এখানে মিডিয়ার লোকজনেরা আবারও এসেছিল আর চেনসিকে বলতে থাকে যে এতদিন ধরে আপনি কোথায় ছিলেন, আপনি কি ভয় পাচ্ছিলেন যে আপনার প্যারেন্টসের কারণে আপনার এখন নাম শেষ হয়ে যাবে? এখানে তখন চেনসি বলতে থাকে কতবার বলেছি যে আমার প্যারেন্টস কোনো কিছু করেনি, আর এটা হসপিটাল, তাই এখানে এইসব কিছু করবেন না। তখন এই হসপিটালে রুইয়ের মাও চলে আসে আর বলতে থাকে যে তোমার তো এই হসপিটালে থেকে ভালোভাবে ট্রিটমেন্ট করা শেখা উচিত, যদি ভালোভাবে না করতে পারো তাহলে তুমিও তো তোমার প্যারেন্টসের মতন হয়ে যাবে। চেনসি বলে যে আপনার কাছে এইসব কিছুর কি প্রমাণ রয়েছে, এইসব কথাগুলো যে বলছেন। আর এখানে রুইয়ের মা তখন তাকে কিছু প্রমাণ দেখায়, আর এইসব কিছু দেখার পর চেনসি বলতে থাকে যে এটা একদমই সত্য না, এই সব কিছু মিথ্যে, আমার প্যারেন্টস এরকম করতে পারে না। তখন এখানে শ্যান আসে আর মিডিয়া সবাইকে বলতে থাকে যে চেনসি আমার সিস্টার। রুইয়ের মা বলে যে চেনসি তোমার সিস্টার হোক আর যাই হোক, কিন্তু তুমি তো এখন আর এটা বদলাতে পারবে না যে চেনসির প্যারেন্টস জিনের প্যারেন্টসকে মেরে ফেলেছে। আর শ্যান বলতে থাকে যে আপনি যেগুলো দেখেছেন ওগুলো হচ্ছে নকল, আমার কাছে
কাছে আসল প্রমাণ রয়েছে। এই ডায়েরিটি দেখার পর তো রুইয়ের মা ডায়েরিটি কেড়ে নেয় আর বলে যে যারা মারা গিয়েছে তাদের এই সব কিছু দেখে আমরা কি বিশ্বাস করতে পারবো। তখন ইউ চলে এসেছিল, রুইয়ের মায়ের হাত থেকে ওই ডায়েরিটি কেড়ে নেয় আর বলে যে আপনি সবকিছু মিথ্যে কথা বলেছেন। আর রুইয়ের মাকে বলে মনে হয় আপনার এখনো শিক্ষা হয়নি। আর এরপর সবাই এখান থেকে চলে গিয়েছিল। শান বলতে থাকে যে আমি হচ্ছি তোমার কাজিন ব্রাদার, তোমার মা আমার বাবার সিস্টার ছিল। চেন্সি বলতে থাকে কিন্তু আমার মা কখনোই তো তোমাদের সম্পর্কে কোনো কিছুই বলেনি। শান বলে যে এই কারণেই বলেনি কারণ তোমার মা যখন আমাদের ফ্যামিলিতে ছিল তখন ওনার অন্য একটি জায়গায় বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু ওখানে তিনি বিয়ে করেনি আর পালিয়ে গিয়ে তোমার বাবাকে বিয়ে করে নিয়েছিল। এই কারণে তো ওনাকে ফ্যামিলি থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু পরে যখন আমার বাবা জানতে পেরেছিল যে তোমার মা মারা গিয়েছিল তখন তিনি এটা শোনার পর কোমায় চলে গিয়েছিল। আর কিছুদিন আগে ওনার জ্ঞান ফিরেছে আর আমাকে এই ডায়েরিটি দিয়েছিল কারণ এই ডায়েরিটি তোমার বাবার। সেন্সি ডায়েরিটি দেখে আর বলে যে আমার বাবা আর মা যেই দিন জিনের মা আর বাবার সার্জারি করছিল ওই দিন ওখানে রুইয়ের বাবাও ছিল, হতে পারে যে তিনি কিছু জানে। এরপরে তো চেন্সি আর ইউ তারা দুজনে এসেছিল চেন্সির আঙ্কেলের বাড়িতে। তারা এই বাড়িতে একটি লকার দেখতে পায় যেটাতে পাসওয়ার্ড দিতে হবে। চেন্সি বলে যে আমার আঙ্কেল তো রুইকে অনেক বেশি ভালোবাসে, হতে পারে এটার পাসওয়ার্ড রুইয়ের বার্থডে হবে। আর এটা দেওয়াতেই লকারটি খুলে যায়, যে এখান থেকে তো চেন্সি আসল সব রিপোর্টগুলো পেয়ে গিয়েছিল। আর এরপরে বলতে থাকে চলো আমাদের দুজনকে এখন ওদের বিয়েতে যেতে হবে। এরপরে দুজনে একসাথে বিয়েতে চলে আসে। জিন তো চেন্সিকে দেখে অনেক খুশি হয়েছিল আর বলে আমি জানতাম তুমি আমার বিয়েতে আসবেই কারণ তুমি তো এখনো আমাকেই ভালোবাসো আর এখানে এই কারণে এসেছো। চেন্সি বলে যে তুমি ভুল জানো, আমি তো তোমাকে আগেই বলে দিয়েছি আমি তোমাকে ভালোবাসি না। আর আমি তোমাকে এখানে এটাই বলতে এসেছি যে তুমি রিভেঞ্জ নেওয়ার জন্য ভুল কাউকে বেছে নিয়েছিলে আর যার উপর থেকে রিভেঞ্জ নেওয়ার কথা ছিল তাকেই তুমি আজকে বিয়ে করতে চলেছো। আর তাকে ওই ফাইলগুলো দিয়ে দেয়। এই সব কিছু দেখার পর এখানে জিনের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। একটু পরে ওখানে দুজন পুলিশ চলে আসে আর তারা এদিকে নিয়ে গিয়েছিল। চেন্সির আঙ্কেল চলে যাওয়ার আগে চেন্সির কাছে এসেছিল আর বলে যে দেখো আমি তোমার বাবার সাথে অনেক বেশি ভুল করেছি, আমি নিজে তোমার বাবাকে মেরে ফেলেছিলাম আর আমি তো নিজেই জিনের বাবার মাকেও মেরে ফেলেছিলাম। আমার ওখানে টাকার অনেক বেশি প্রয়োজন ছিল কারণ রুইয়ের একটি সার্জারি করাতে হতো যার জন্য অনেক বেশি টাকার প্রয়োজন ছিল। আর তুমি যেহেতু আমাদের ফ্যামিলির একমাত্র মেয়ে তাই আমি তোমাকে তোমার বাবার সব সম্পত্তিগুলো ফিরিয়ে দিতে এসেছি, এগুলো তুমি নাও। চেন্সি বলে আমি এগুলো নিতে চাই না, আপনি এগুলো আপনার নিজের মেয়ের জন্য রেখে যেতে পারেন। চেন্সির আঙ্কেল বলতে থাকে যে আমি এগুলো রুইকে দিতে পারবো না কারণ রুই তো আমার মেয়ে ছিল না, ও শুধুমাত্র অন্য আরেকজনের মেয়ে ছিল যাকে আমি কি না এই 24টা বছর বড় করেছিলাম আমার নিজের মেয়ে মনে করে। আর এই কারণে এই সব কিছু তুমি পাবে। এখানে চেন্সি বলে যে আমার মনে হয় না এগুলো আমার দেওয়া উচিত, আপনি এখন এখান থেকে চলে যান। এরপরে পুলিশ তাকে নিয়ে যায়। চেন্সি তখন ইউকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলে যে আমার বাবার মাকে যারা মেরে ফেলেছিল তিনি আমার আঙ্কেলে ছিল আর আমি এই 8টা বছর অপেক্ষা করছিলাম তাদেরকে ধরার জন্য, ফাইনালি তাদেরকে ধরতে পেরেছি। পরের দিন হসপিটালে জিন এসেছিল চেন্সির সাথে দেখা করতে আর বলে যে জানি আমি তোমার সাথে অনেক ভুল করেছি কিন্তু তুমি আমাকে ক্ষমা করে দাও, তুমি এখন আমাকে যা করতে বলবে আমি তোমার জন্য তাই করব। চেন্সি বলে তাহলে তুমি আর কখনোই আমার সামনে আসবে না, আমি আর তোমাকে একদমই দেখতে চাই না। জিন বলে কিন্তু আমি এমনটি করতে পারবো না, তুমি এটা জানো। চেন্সি বলে তুমি কখনো আমাকে ভালোই বাসনি, 8 বছর ধরে আমাকে নিজের কাছে রেখে দিয়েছিলে শুধুমাত্র রিভেঞ্জ নেওয়ার জন্য, তখন বুঝতে পারোনি যে এসব কিছু করলে অন্য আরেকজনের কতটা বেশি হার্ড হতে পারে। আমি তোমার জন্য শুধু শুধু আমার 8টা বছর নষ্ট করে দিয়েছিলাম, তাই এখন আর আমি তোমাকে একদমই দেখতে চাই না, পারলে আমার জীবন থেকে একেবারের জন্য চলে যাও। এরপরে রাতে ইউ চেন্সিকে বলছিল তুমি ওই হসপিটালটি কেন ছেড়ে দিচ্ছ না, ওখানে তো জিনের অনেকটা চেনা জানা লোকজন রয়েছে। চেন্সি বলে যে এখন সবাই সবকিছু জানে তাই জিন আমার আর কোনো ক্ষতি করতে পারবে না, আর এমনিতেও এই শহরের ভিতরে ওই হসপিটাল সব থেকে বেশি বড় আর এই কারণে আমি ওখান থেকে অনেক কিছু শিখতে চাই। এর পরের সিনে আমরা চেন্সি আর ইউ দুজনের অনেক সুন্দরভাবে একটি বিয়ের সিন দেখতে পাই। এরপরে আমাদেরকে জিনকে দেখানো হয় যে এখানে জিনের অবস্থা এখন অনেক খারাপ ছিল, সে তো এখন সব জায়গায় শুধু চেন্সিকেই খুঁজে বেড়াচ্ছিল আর সে চেন্সিকে অনেক মিস করছিল আর তার হালাতও একদমই ভালো ছিল না। আর এই সিনের সাথে আজকের এই গল্পটি শেষ হয়ে যায়। তো কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিও। বাই বাই।